কথাগুলো বলতে বলতেই উনি ডুকরে কেঁদে উঠলেন। মেহনাজের দিলরুবা বেগমের চোখের পানি মুছে দিল। মেহনাজ ওনাকে সান্ত্বনা দেবার চেষ্টায় বদ্ধপরিকর হলো, কিন্তু ওর মনে অতল এক প্রশ্ন উকি দিচ্ছে। উত্তর পাওয়ার জন্য ওর মনটা ছটফট করছে। মেহনাজ অনেক চেষ্টা করেও প্রশ্নখানা মনের ভেতরে চেপে রাখতে পারল না। মেহনাজ প্রশ্ন করে উঠল ছটফটিয়ে। আচ্ছা মা, কি এমন হয়েছিল যার কারণে উনি এমন আচরণ করছেন? কেন উনি এই পরিবার আর আপনাদের প্রতি এত বিদ্রূপপূর্ণ? মেহনাজের প্রশ্ন শুনিয়ে দিলরুবা বেগমের মুখশ্রী কষ্টের ছাপ তার ঘনীভূত হলো। ওনার ভেতর থেকে বেরিয়ে আসা নিভৃত বুকের বিক্ষিপ্ত শ্বাস। আমার ছেলেটা এমন ছিল না। আমার রাসু ও আর 5টা সাধারণ ছেলের মতোই হাসি খুশি আর সরল ছিল। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে। শেষের কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেহনাজ প্রচণ্ড জোরে এক ধাক্কা খেলো। ওর চোয়াল ঝুলে পড়লো আপনা আপনি। হতভম্বতরে চোখ জোড়া গোল গোল হয়ে আছড়ে পড়ার ভাব। কারণ মেহনাজ তো এতদিন শুনে এসেছিল আফতাব মির্জার একমাত্র ছেলে রাফসান মির্জা, আর উনি এই মুহূর্তে এখন ব্যবসায়িক কাজে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তাহলে রাফসানের বাবা যদি মৃত হয়ে থাকে, তাহলে উনি কে, যার পরিচয়ে রাফসান সমাজে প্রতিষ্ঠিত? কোনো কিছুই যেন মেহনাজের কাছ থেকে বোধগম্য হলো না। মেহনাজ দিলরুবা বেগমকে কিছু বলতেই যাবে, তার আগেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মেহনাজ নিজের প্রশ্নটাকে চাপিয়ে রেখে দরজা খুলতে চলে গেল। দরজাটা খোলা মাত্রই মেহনাজ হকচকিয়ে গেল। ওর বুকের ভেতরটা একরাশ আতঙ্কে কাঁপতে শুরু করলো। মেহনাজের গলা শুকিয়ে গেল। ওর প্রকাণ্ড এক শুকনো ঢোক গিলল। আসন্ন পরিস্থিতির কথা ভেবে ওর অন্তরেক্ষে প্রচণ্ড ভীতিস্তরের ঝড় শুরু হলো। মেহনা দরজাটা খুলতেই চমকে উঠল। ওর সামনে তুহিন দাঁড়িয়ে আছে। চোখে ওর অদ্ভুত এক জেদ, মুখে কঠিন অভিব্যক্তি। তুহিনের চোখ জোড়া মেহনাজের দিকে স্থির হয়ে আছে, গম্ভীর তীব্র, যেন অজানা কোনো দাবি মিশে আছে সেই দৃষ্টিতে। তুহিনের প্রগাঢ় চোখের ভাষা আসন্ন ঝড়ের আগামী বার্তার জানান দিচ্ছে। মেহনাজের অন্তরেক্ষে কম্পন ধরেছে, হৃদয় স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। তুহিনের চোখের গভীরতা ওর মনে অদৃশ্য ভয়ে শিকল পরিয়ে দিচ্ছে। মেহনাজ নিজেকে সর্বোচ্চ সামলে নেবার প্রয়াস চালাচ্ছে, কিন্তু তা হার বারবার ব্যর্থতার করাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মেহনাজ কম্পিত কণ্ঠে শুধালো, তুহিন, তুমি এখানে? তুহিন ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে উত্তর দিল, হুম, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুহিনের এহেন উক্তিতে মেহনাজের চক্ষুদ্বয় আপনা আপনি বড় বড় হয়ে গেল। মানে? তুহিন তীক্ষ্ণ স্বরে বলল, অনেক হয়েছে রাজু, আর না। আজ আমি সব হিসেব চুকিয়ে নিয়ে যেতে এসেছি। চলো আমার সাথে। মেহনাজের চোখ হতভম্ব তোরে আড়ষ্ট হয়ে আছে তুহিনের দিকে। ওর মাথার ভেতরে সবকিছু কেমন জট পাকিয়ে আসছে। ও কিছুতেই বুঝে উঠতে পারছে না তুহিনের চোখে দৃষ্টি এত কঠিন কেন, এতটা নির্দয় কেন। তুহিন আচমকা মেহনাজের হাত শক্ত করে চেপে ধরল। ওর চোখের দৃষ্টি তীক্ষ্ণ, চোয়াল শক্ত, যেন আজ কোনো বাধা সে মানবে না। মেহনাজ টান মেরে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মেহনাজের চিৎকার করে উঠল, তুহিন, তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাত ছাড়ো। এর মুখে কঠিন হয়ে গেল। তুমি শুধু আমার নাজু। তুমি চাইলেই কি, না চাইলে তাতে আমার কিছু যায় আসে না। তোমাকে আজ আমি নিয়ে যাবই, আর সারা জীবনের জন্য আবদ্ধ করব আমার ভালোবাসার বাহুডোরে। এই বলেই তুহিন মেহনাজের হাত ধরে টেনে নিতে উদ্যত হলো। মেহনাজ অসহায়ের মতো ছটফট করতে লাগলো। ছাড়ো তুহিন, প্লিজ ছাড়ো। এত সময় দিলরুবা বেগম সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু এই মুহূর্তে অবস্থা বিগতিক দেখে দিলরুবা বেগম ছুটে আসলেন। তুহিনের হাত থেকে মেহনাজকে ছাড়ানোর চেষ্টা করলো। এই ছেলেটা পাগল নাকি? মেহনাজকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? ছাড়ো ওকে। কিন্তু তুহিনের শক্ত মুঠো আরো কঠিন হয়ে গেল। ওর মুখ চেপে বসলো অমানসিক এক জেদ। খবরদার, কেউ বাধা দিতে আসবে না। আজ আমি কাউকে তোয়াক্কা করব না।
মেহনাজ শুধু আমার, শুধুই আমার। তুহিনী কণ্ঠস্বর হুঙ্কারের মতো শোনালো। দিলরুবা বেগম মেহনাজকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চাইলেন, কিন্তু তুহিনের শক্তির কাছে তার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেল। মেহনাজ অসহায়ের মতো কাঁদতে লাগলো। তুহিন প্লিজ এমন করো না। তুহিনের সিদ্ধান্ত অনর। দিলরুবা বেগমের আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলেন। এই ছেলেটা পাগল হয়ে গেছে, ওকে কেউ থামাও। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে প্রচন্ড এক আঘাতে তুহিনের মাথায় ঝাঁকুনি খেল। তার হাতের মুঠো আলগা হয়ে গেল। ও ব্যথায় এক হাঁটু মুড়ে বসে পড়ল, মাথা দুই হাতে চেপে ধরে গোঙাতে লাগলো। মেহনাজ আতঙ্কে চিৎকার করে উঠল। তুহিন, মেহনাজের সামনে তাকাতেই চোখ বিস্ফোরিত হয়ে গেল। কালো পোশাকে পরিহিত কয়েকজন লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে শিকারী নেকড়ের মতো হিংস্রতা, মুখে নির্মমতা। হঠাৎ পেছন থেকে একজন বাজখায়ে কণ্ঠে নির্দেশ দিল। এই শয়তানটাকে শেষ করে দাও। কণ্ঠস্বরটা মেহনাজের কর্ণকুহরে করা মাত্রই থমকে গেল। কাপা কাপা চোখে পেছন বাড়িয়ে তাকালো। দেখলো রাফসান অগ্নিমূর্তি ধারণ করে তাকিয়ে আছে। মুহূর্তেই মেহনাজের শির দ্বারা দাঁড়িয়ে গেল। লোকগুলো রাফসানের আদেশ পাওয়া মাত্রই তুহিনের উপর ঝাঁপিয়ে পড়ল। তুহিন নিজেকে সামলানোর আগেই এলোপাথারি ঘুষি লাথি আর লাঠির বাড়ি ও গায়ে পড়তে লাগলো। ওর মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো। তবুও তুহিন কাতরাতে কাতরাতে বলল, নাজু, তুমি শুধু আমার। মেহনাজ দৌড়ে তুহিনের দিকে যেতে চাইল, কিন্তু তার আগেই রাফসান ওর হাত শক্ত করে টেনে ধরলো। মেহনাজ পেছনে তাকিয়ে দেখলো রাফসানের চিবুক শক্ত হয়ে আছে। রাগে ওর চোয়ালের রগগুলো তীর করছে, চোখে ভয়ঙ্কর ক্রোধ। ও মেহনাজকে শক্ত করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করলো। ও যেন এই মুহূর্তে একটা পাষাণ মূর্তি। ওরা তুহিনকে ইচ্ছে মতো বেধড়ক মারছে। মেহনাজ ছটফট করতে লাগলো। প্লিজ ওদেরকে থামান, তুহিন মরে যাবে। রাফসানের ঠোঁটে এক বিকৃত হাসি ফুটে উঠল। ওর সাহস কি করে হয় রাফসান মির্জার ওয়াইফের গায়ে হাত দেবার, আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার, আমার স্ত্রীর দিকে চোখ তোলার? আজ ওর উচিত শিক্ষা হবে। বলে রাফসান ইশারায় লোকগুলোকে তুহিনের উপরে আরো আঘাত করতে নির্দেশ দিল। তারা আরো নির্মমভাবে তুহিনকে পেটাতে লাগলো। তুহিনের শরীর রক্তাক্ত, মুখে যন্ত্রণা ছাপ, তবুও ঠোঁটে ম্লান হাসি। রাফসান মির্জা আমাকে মেরে ফেললেও আমি বারবার বলবো, আমি নাজুকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। তুহিনের উক্তিগুলো রাফসানের বুকে আগুন জ্বালিয়ে দিল। রাফসান এগিয়ে গিয়ে তুহিনের রক্তাক্ত মুখটা মুঠোয় চেপে ধরল। ঠোঁটে বিষাক্ত এক হাসি, কণ্ঠস্বরে অগ্নিস্ফুলিঙ্গ। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে ভালোবাসার কথা বলিস? তোকে আজ আমি এমন শিক্ষা দেব, পরজন্মেও আর কারো স্ত্রীর দিকে তাকানোর সাহস পাবি না। এই যে রাফসান তুহিনের গলাটা শক্ত করে চেপে ধরলো। তুহিন যন্ত্রণায় ঘুমিয়ে উঠল। মেহনাজ দৌড়ে গিয়ে তুহিনকে রাফসানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলো। মেহনাজের তীব্র প্রতিবাদ তাকে আরো ক্ষিপ্ত করে তুলল। রাফসানের মুখের ভঙ্গি আরো কঠিন হয়ে গেল। তার চোখে জ্বলছে ক্রোধ আর প্রতিহিংসার আগুনে। ওর আর সহ্য হলো না। ও মেহনাজের গালে সাপাটে চর বসিয়ে দিল। গোটা কয়েক মেহনাজের মাথা ঝিমঝিম করে উঠল। চোখে অন্ধকার দেখা দিল। রাফসানের কণ্ঠস্বরে হিংস্রতায় পরিপূর্ণ। তোর এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলিস? তুই ভুলে যাচ্ছিস তুই আমার বিবাহিতা স্ত্রী। তোর জীবন আমার নিয়ন্ত্রণে চলবে, আর কেউ এসে তাতে নাক গলাতে পারবে না। মেহনাজের চোখে জল ভরে উঠল। ওর মুখে ব্যথার ছাপ স্পষ্ট। দিলরুবা বেগম বাধা দিতে গেলেন। রাফসান রেগে চিৎকার করে উঠল। এখান থেকে সরে যান। ভয়ে দিলরুবা বেগম পেছনে সরে গেলেন। রাফসান এক ঝটকায় মেহনাজকে কাঁধে তুলে নিয়ে ঘরের দিকে রওনা হলো। মেহনাজ ব্যথায় কাতরাতে লাগলো, কিন্তু রাফসানের থেকে মুক্তি পাওয়া সাধ্য নেই। পেছনে পড়ে রইল রক্তাক্ত তুহিন, নিথর অবচেতন। আর মেহনাজের হৃদয় বিতীর্ণ চিৎকার বাতাসে মিলিয়ে গেল। তুহিন, রাফসানের প্রতিশোধ, তুহিনের অবচেতন দেহ, মেহনাজের অসহায়তা, সব মিলিয়ে যেন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ভালোবাসার অধিকার আর প্রতিশোধের এই জটিল আবর্তে জড়িয়ে পড়েছে তারা তিনজন। রাফসান মেহনাজকে রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলল।
মেহনাজ ব্যথায় আটকেও শিউরে উঠল। ওর গালে করা আঘাতের চিহ্ন লাল বর্ণ ধারণ করেছে। চোখে অশ্রু আর ব্যথায় কাতরানো মুখও ওর প্রতিবাদ থেমে গেল না। আপনি একটা সাইকো। আপনার মতন মানসিক বিকারগ্রস্ত মানুষ আমি আগে দেখিনি। আপনি একটা অমানুষ, পশুর চেয়েও অধম। রাফসানের চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে, চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে আছে, চোখ জোড়ায় ওর অদ্ভুত আগুনের ঝলক। মুখের প্রতিটি রেখায় হিংস্রতা স্পষ্ট। ওর দাঁত খিচিয়ে গর্জে উঠল। চুপ! তোর এত বড় স্পর্ধা, আমার সাথে এভাবে কথা বলিস? রাফসানের ধমক ওকে থামাতে পারল না। ওর দৃঢ় দৃষ্টি কণ্ঠে ভয়ের লেশ মাত্র নেই। হ্যাঁ, স্পর্ধা আছে, কারণ আমি সত্য বলছি। আপনার মতন মানসিক বিকারগ্রস্তের সাথে কথা বলাও পাপ। আপনি মনে করেছেন আপনার হিংস্রতা দিয়ে আমাকে ভয় দেখাবেন? ভুল ভাবছেন রাফসান মির্জা। আমি মরে যাব, তবু আপনার অন্যায়ের কাছে মাথা নত করব না। রাফসান এক হাত দিয়ে মেহনাজের চিবুক শক্ত করে ধরে এমন ভাবে তাকালো যেন এই মুহূর্তে আগুনের শিখা ওর চোখ দিয়ে বেরিয়ে আসবে। তুই এত সাহস কোথা থেকে পেলি? তুই কি ভুলে যাচ্ছিস তুই রাফসান মির্জার বউ? তোর জীবন, তোর শ্বাস প্রশ্বাস সব আমার অধীনে চলবে। তুই কি ভেবেছিলি তুহিনের সাথে তোর এই রঙ্গলীলা আমি সব মেনে নেব? আজই হবে তোর নাগরের জীবনের শেষ দিন। রাফসানের মুখে এমন একটা কথা মেহনাজ শুনে একেবারে থমকে গেল। স্বামী হয়ে বউয়ের প্রতি এমন নৃশংস কথা, তার তুহিনের করুণ পরিণতির কথা ভেবে ওর চোখে জল টলমল করছে। চোখের জলটুকু বাহিরে আছড়ে পড়ার আগেই মেহনাজ দ্রুত গতিতে তা মুছে নিল। ভিতরের কষ্টটাকে প্রকাণ্ড এক ঢোক গিলে ভেতরে ধামাচাপা দিয়ে দিল। কণ্ঠে প্রগাঢ়তা এবং দৃঢ়তা এনে বলল, আপনার মতন একজন নিচু মন মানসিকতা মানুষের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায় না। আপনার তো যত রাগ আমার ওপর, তাহলে কেন শুধু শুধু ওই নির্দোষ মানুষটাকে কষ্ট দিচ্ছেন? আপনার কাছে আমি করো হাত জোর করছি, অনুরোধ করছি, আপনি তুহিনকে ছেড়ে দিন। ও ছাড়া যে আমার মামার অবলম্বন বলতে আর কেউ নেই। ওকে ছেড়ে দিন প্লিজ। মেয়ের মুখ থেকে তুহিনের নাম শুনে রাফসানের চোখ দুটো তীব্র দহনে জ্বলে উঠল। ওর সমস্ত শরীর ক্রোধে কাঁপতে লাগলো। এক ঝটকায় মেহনাজকে বিছানায় চেপে ধরলো, মুখটা একদম কাছে এনে ফিসফিস করে বলল, খুব দরদ না তোর ওই তুহিনের জন্য? খুব ভালোবাসিস ওকে, তাই না? মেহনাজ কিয়ৎক্ষণ নিশ্চুপ হয়ে রইল। পরক্ষণে ও মুখশ্রীর দৃঢ়তায় পরিপূর্ণ হয়ে উঠল। ও রাফসানের চোখের দিকে চেয়ে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তুহিনকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর অনেক বেশি ভালোবাসি। আপনি আমাকে যত কষ্ট দিবেন ততই আমি ওকে আরো বেশি ভালোবাসবো। রাফসানের এই কথা শুনে এক মুহূর্ত থমকে গেল। ওর চোখে অবিশ্বাস। ওর হাত আলগা হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ও কসমিন কালেও ভাবতে পারেনি মেহনাজের মুখ থেকে এমন কথাটা উচ্চারিত হবে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো রাফসান। চোখের পলকে শূন্যতা ফুটে উঠল। ও এক পা পেছনে সরে গিয়ে কাঁপা কণ্ঠে বলল, তুই তুই সত্যি তুহিনকে ভালোবাসিস? আমি যাই করি না কেন তোর মন একটু বদলাবে না। মেহনাজ উঠে ঠোঁট জোড়া চেপে দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না রাফসান মির্জা। আপনি আমার হৃদয় জোর করতে পারেন না। তুহিন আমাকে সম্মান করত, আমাকে বুঝতো। আর আপনি আপনি তো শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছেন। তাই আপনার মতন একজন নিষ্ঠুর স্বামীর থেকে ওর মতন একজন প্রেমিক পুরুষ অনেক ভালো। মেহনাজের প্রত্যেকটা কথা রাফসানের বুকের ভিতরে গিয়ে আঘাত করলো। একরাশ কষ্ট আর যন্ত্রণায় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। প্রবল এক ঝড় বয়ে যাচ্ছে ওর অন্তরিক্ষে। ওর চোখে অশ্রু জমে উঠল, কিন্তু ও সেটা লুকিয়ে রাখতে দৃঢ় গতিতে শটান করে উঠে দাঁড়ালো। হঠাৎ করে রাফসানের ভিতরে এক অজানা ক্রোধ জেগে উঠল। হৃদয়ে জমে থাকা সমস্ত কষ্ট, যন্ত্রণা, অভিমানের স্রোত যেন তছনছ করে দিল তার বিবেক বুদ্ধি। এই মুহূর্তে সমস্ত মানসিকতা ভুলে গেল সে। চোখের জলে রাগ আর ওয়ালের বেশি শক্ত হয়ে উঠল। হঠাৎ করে কোমর থেকে প্যান্টের বেল্ট খুলে নিয়ে হিংস্র বন্য পশুর মতো
মেহনাজের দিকে ঝাঁপিয়ে পড়ল। বেল্ট দিয়ে বেধড়ক মারতে শুরু করলো মেহনাজ। প্রত্যেকটা আঘাতে মেহনাজ কাতরাতে লাগলো। ওর মুখে ব্যথায় বিকৃত হয়ে গেল। তবুও মেহনাজের ঠোঁট থেকে একটা আর্তনাদও বের হলো না। চোখে অসহ্য যন্ত্রণা, কিন্তু দৃষ্টি তীব্র ঘৃণা আর অবজ্ঞা স্পষ্ট। মেহনাজের এই অদম্য সাহস যেন রাফসানের সমস্ত অহংকারকে ভেঙে চুরমার করে দিচ্ছে। রাফসান ক্রুদ্ধতার অনলে চেঁচিয়ে উঠল। চিৎকার কর, বল তুই তুহিনকে ভালোবাসিস না, বল, না হলে আজ তোকে মেরেই ফেলবো। রাফসানের পাগলের মতো চিৎকার করছে, হাতের বেল্ট দিয়ে আঘাত করে যাচ্ছে একের পর এক। মেহনাজের শরীর থরথর করে কাঁপছে, ব্যথায় নিস্তেজ হয়ে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। শুধু চোখে অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটের কোণে তুচ্ছ ভরা এক চিলতে হাসি। মেরে ফেলুন আমাকে, কিন্তু তারপরেও আমার মন আপনাকে দিব না। আমার ভালোবাসা আমার কাছে পবিত্র, যেটা আপনি আপনার হিংস্রতা দিয়ে আদায় করতে পারবেন না। মেহনাজের এই তাচ্ছিল্য ভরা কথা রাফসানের হৃদয়ে বিদ্ধ হলো তীক্ষ্ণ তীরের মতো। অমানসিক যন্ত্রণা ওর হৃদয়ে ফেটে যাচ্ছে, কিন্তু মুখে কাঠিন্যতা নিয়ে আর একবার আঘাত করতে গেল। হঠাৎ হাত থেমে গেল, হাত থেকে বেলটা পড়ে গেল মাটিতে। অবিশ্বাস্য। মেহনাজের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দৃষ্টিতে অদ্ভুত এক শূন্যতা নিয়ে পেছনে সরে গেল। মেহনাজ নিস্তেজ শরীরে মেঝেতে লুটিয়ে পড়ল। শরীরের অসহ্য ব্যথা উপেক্ষা করে ওর চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এই অশ্রু হায়রে বেদনা নেই, আছে জয়ের আত্মবিশ্বাস ও অজয় জয়ী হয়েছে। নিজের আত্মসম্মানকে অটুট রেখে হঠাৎ দরজায় ধাক্কার শব্দ হলো। রাফসান আস্তে করে দরজা খুলে দাঁড়ালো। দরজার ওই প্রান্তে থাকা ফারুক নামের একজন হড়বড় গতিতে বলে উঠল, স্যার, তুহিনের অবস্থা খুবই খারাপ। ওকে হাসপাতালে নিতে হয়েছে। প্রাণের শঙ্কা রয়েছে। ঠোঁটের কোণে এক বাঁকা ঐশ্বরিক হাসি ফুটে উঠল। এইদিকে মেহনাজ কথাটা শোনা মাত্রই মুহূর্তেই পাথর হয়ে গেল। ভেতরটা কেঁপে উঠল, ওর গলা শুকিয়ে গেল। মেহনাজ ওর আঘাত সংবলিত ক্ষমত বিক্ষত দেহটা নিয়ে বিছানা থেকে আস্তে করে উঠে দাঁড়ালো। চেঁচিয়ে উঠল সরু কণ্ঠে। না, তুহিনের কিছু হতে পারে না। মেহনাজ ছুটে যেতে চাইলো, কিন্তু রাফসান এক ঝটকায় ওকে পেছন থেকে জাপটে ধরে আটকে ফেলল। মেহনাজ ভাঙা কণ্ঠে হাঁক ছাড়ল, আমাকে যেতে দিন, আমাকে তুহিনের কাছে যেতে দিন। তুই কোথাও যেতে পারবি না, তুই আমার স্ত্রী, শুধুমাত্র আমার কাছেই থাকবি। মেহনাজ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আপনি একটা খুনি, আপনি তুহিনকে মেহনাজের পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে মাথা ঘুরে মেঝেতে ধপাস করে পড়ে গেল। রাফসান মেহনাজের বলে চিৎকার করে উঠে ওর বুকে জড়িয়ে নিল। রাফসান মেহনাজের গাল জড়িয়ে ধরে ওকে সমানে ডেকে যাচ্ছে। মেহু সোনা, জান, মাহা পাখি, আমার চোখ খোলো। রাফসান ওকে বারবার ডেকে যাচ্ছে, কিন্তু ওর কোনো সাড়া শব্দ নেই। রাফসান দ্রুত ওকে কোলে তুলে নিল, দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে ওকে গাড়ির পেছনে শুইয়ে দিল। ওর পিছু পিছু দিলরুবা বেগম আর রাইসাও দৌড়ে এলো, কিন্তু রাফসানকে কিছু জিজ্ঞেস করার আগেই ও গাড়ি স্টার্ট দিয়ে ওখান থেকে চলে গেল। দিলরুবা বেগমের চোখে মুখে একরাশ আতঙ্ক এসে ভর করলো। ওনার মনে ভয়ের তাণ্ডব লীলা চলছে। উনি কাঁপা কাঁপা হাতে রাইসার হাতটাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাইসা রে, আমার বৌমাটার কি হলো বলতো? রাফসান এইভাবে ওকে কুলে নিয়ে দৌড়ে কোথায় চলে গেল গাড়ি নিয়ে? আমার যে খুব ভয় হচ্ছে রে, না জানি পাগলটা মেয়েটার সাথে কি কি করেছে। রাইসা মনে অসীম পরিমাণ ভয়ে নাড়া বেঁধে আছে, তারপরও ও নিজেকে যথাসম্ভব শক্ত রাখার চেষ্টা করলো। মা, এত টেনশন করো না তো। হয়তোবা কোনো কারণে ভাবির শরীর খারাপ হয়েছে, তাই ভাইয়া দৌড়তে হয়তো হসপিটাল নিয়ে গেছে। মা, তুমি এত চিন্তা করো না প্লিজ। তোমার হাই প্রেশার আছে, বাবাও কিন্তু এখন দেশে নেই। প্লিজ মা, ভেতরে চলো। ভাবির কিছু হবে না দেখো, কারণ আমি জানি ভাইয়া ভাবিকে প্রচণ্ড ভালোবাসে। ও নিজের জীবন দিয়ে হলেও ভাবিকে রক্ষা করবে, আর এটা আমার দৃঢ় বিশ্বাস। রাইসা মুখে বড় বড় কথা বলছে ঠিকই,
কিন্তু ওর মনের ভেতরে দুশ্চিন্তার লীলা খেলা চলছে, কারণ ও জানে ওর ভাই তার ভাবিকে যতটা পরিমাণ ভালোবাসে, নিজের ভালোবাসাকে বেঁধে রাখতে তার থেকেও অনেক গুণ বেশি হিংস্রও হতে পারে। কথাটা ভাবতেই রাইসার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল, ঘাম ছুটলো আপাদমস্তক। কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার নেই, শুধুমাত্র অপেক্ষার প্রহর গোনা ছাড়া। গাড়ি চলতে শুরু করেছে, প্রখর গতিতে গর্জে উঠেছে ইঞ্জিন। রাফসান স্টিয়ারিং শক্ত করে ধরে এক দৃষ্টিতে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে তীব্র দুশ্চিন্তা, কপালে বিন্দু বিন্দু ঘাম। পেছনের সিটে নিস্তেজ হয়ে পড়ে আছে মেহনাত। ওর নিথর দেহ দেখে যেন রাফসানের বুকের ভিতরে প্রচণ্ড ঝড় বইছে। একবার এক ঝলক পেছনে তাকিয়ে মেহনাজের মুখের দিকে চাইল সে। এতক্ষণ সেই মেয়েটার তীব্র ঘৃণা তাচ্ছিল্য নিয়ে ওর সামনে দাঁড়িয়ে লড়াই করছিল। সেই মেয়ে এখন চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে আছে, মুখশ্রী ফ্যাকাশে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে, গালে এখনো থাপ্পড়ের দাগ স্পষ্ট আকারে ফুটে আছে, হাতে দেহে দাগ, কালো হয়ে যাওয়া বেল্টের আঘাতের দাগ, অসম্ভব যন্ত্রণা ও হৃদমাজারে। মনে হচ্ছে নিজের বুকে সে নিজেই ছুরি বসিয়েছে। গাড়ির গতি আরো বাড়িয়ে দিল রাফসান। যত দ্রুত সম্ভব হসপিটালে ওকে পৌঁছাতে হবে। আধ ঘন্টার পর ঢাকার নামকরা প্রাইভেট হসপিটালে ইউনাইটেড হাসপাতালের সামনে এসেও গাড়ি থামালো। গাড়ির দরজা খুলে ও দ্রুত মিনাজকে কোলে তুলে নিল, দ্রুত গাড়িতে এগিয়ে গেল ভেতরের দিকে। ওকে দেখে ডাক্তার নার্স দ্রুত ওর দিকে এগিয়ে এলো। একজন কম্পাউন্ডার একটা স্ট্রেচার নিয়ে আসলো। রাফসান খুব সাবধানে মেহনাজকে স্ট্রেচারে শুয়ে দিল। আর নার্স দ্রুত স্ট্রেচার ঠেলে মেহনাজকে ইমার্জেন্সি রুমের দিকে নিয়ে গেল। রাফসান ভেতরে যেতে চাইলে নার্স রানু ওকে বাধা দিল। রাফসান থমকে দাঁড়ালো, দুই হাতে মাথার চুলগুলো খামচে ধরল সে। ওর বুকের ভেতরে অস্থিরতা যেন তীব্র হচ্ছে। একবারও কি ভাবতে পেরেছিল পরিস্থিতিটা এমন খারাপ হবে? ও তো শুধু ওকে শাস্তি দিতে চেয়েছিল, ওর ভালোবাসাকে নিজের করে নিতে চেয়েছিল। কিন্তু এটা কি হলো? রাফসানের মনের ভেতরে প্রার্থনা বেরিয়ে এলো। হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো। একরাশ বিরক্তি নিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো ফারুক ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ফারুক হড়বড় গতিতে বলে উঠলো, স্যার, তুহিনের অবস্থা বেশি একটা ভালো না। ওর 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে। 1 ব্যাগ রক্ত পাওয়া গেছে, কিন্তু আর 2 ব্যাগ রক্ত পাওয়া যাচ্ছে না। এখন কি করব স্যার? রাফসান চোখ বন্ধ করলো, তপ্ত এক শ্বাস নিল। রাফসানের আদেশেই ওকে মেরে ফেলা হয়েছে প্রায়। এই মুহূর্তে মেনাজের কথা মাথায় থাকলেও ওর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি তুহিন বেঁচে যায়, যদি ও সত্যি ফিরে আসে? কিছুক্ষণ চুপ করে থেকে গলা কঠিন করলো। তুহিনকে বাঁচতে দেওয়া যাবে না। ফারুক কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল। ওর মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। একটা মানুষ নিজের স্বার্থের জন্য কতটা হিংস্র হতে পারে, রাফসান মির্জাকে না দেখলে ও জানতেই পারতো না। ওর ইচ্ছে করছে এই মুহূর্তে রাফসান মির্জার মতো একটা হিংস্র লোকের চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে। শুধুমাত্র পরিবারের কথা ভেবে ও তা করতে পারছে না। ফারুক বুকে পাথর চাপা দিয়ে অনিচ্ছা সত্ত্বেও থমথমে গলায় সম্মতি জানালো। রাফসান ফোনটা কেটে দিল। ওর চোখের সামনে বারবার মেহনাজের মুখটা ভেসে উঠছে। ওর ভেতরে অস্থিরতা ক্রমে ক্রমে বেড়েই চলেছে। রাফসান কোনো কিছুর বিনিময়ে মেহনাজকে হারাতে চায় না। ওকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করলেও ওর প্রতি রাফসানের ভালোবাসা এখনো আগের মতোই আছে। এত বছরেও ওর ভালোবাসা একটুকু কমেনি, উল্টো বেড়ে গেছে বহুগুণে। তাই ওকে হারানোর ভয়টাও এখন ওর অনেক বেশি। আর এখন ওর জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে তুহিন। যদি তুহিন না থাকে, ওর প্রতিপক্ষও থাকবে না, সে সাথে মেহনাজকে হারানোর ভয়ও থাকবে না। রাফসান দৃঢ়তার সাথে নিজের মনকে বলল, আমি যা করছি একদম ঠিক করছি, কারণ ভালোবাসার যুদ্ধে অন্যায় বলে কিছু নেই। আমি যা করছি এখানে কোনো অন্যায় নেই, এটা আমার ভালোবাসা পাওয়ার লড়াই। রাফসান হাসপাতালে বসার জায়গায় গিয়ে বসে পড়ল। গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। এইভাবে প্রায় 10 মিনিট অতিবাহিত হলো।
ইমার্জেন্সি রুমের লাল বাতি নিভে গেল। ডাক্তার আফসার আহমেদ দরজা ঠেলে বেরিয়ে এলো। রাফসান তৎক্ষণাৎ তার দিকে এগিয়ে গেল। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছেন? ডাক্তার একটুখানি হাসলেন। ভয় পাবেন না, এখন সে শঙ্কামুক্ত, কিন্তু শরীরে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। মানসিকভাবেও বড় আঘাত পেয়েছে, ওনার বিশ্রাম দরকার। রাফসান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ডাক্তার চলে যেতে নিয়ে আবারও ঘুরে দাঁড়ালো। মিস্টার মির্জা, স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই ঠিক নয়। আপনার মতো একজন মানুষের কাছ থেকে এটা আশা করা যায় না। ওনার শরীরের ক্ষতগুলো দেখে মনে হলো উনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমি আশা করব নেক্সট টাইম এই ভুলটা আর করবেন না। স্ত্রী হলো ঘরের লক্ষ্মী, আদরের জিনিস, অত্যাচার করে ক্ষতবিক্ষত করার জিনিস নয়। ডাক্তারের কথায় রাফসানের মাথা নিচু হয়ে গেল। লজ্জায় ওর চোখ মুখ জড়িয়ে গেল। ওর এক মুহূর্তের জন্য ডাক্তারের দিকে তাকাতে পারল না। কথাগুলো বলে ডাক্তার রাফসান সেখান থেকে প্রস্থান করলো। ডাক্তারের কথাগুলোতে রাফসানের হৃদয় গভীরে এক তীব্র অপরাধবোধ বাসা বাঁধতে শুরু করলো। রাফসান থম মেরে দাঁড়িয়ে আছে। ওর মনে এক অজানা এক শূন্যতা। রাফসানের বুকের ভেতরে যেন এক তীব্র ক্ষোভ আর অনুশোচনা ঘুরপাক খাচ্ছে। মেহনাজ ধীরে ধীরে চোখ খুলল। পুরো ঘরটা আবছা লাগছে, মাথাটা ভারী লাগছে, শরীরে বিভিন্ন স্থানে ব্যথায় টনটন করছে। মাথায় কারো হাতের স্পর্শ করতেই চোখ ঘুরিয়ে তাকালো। রাফসান ওর মাথার কাছে অপরাধীর মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। মেহনাজ এক ঝটকায় চোখ সরিয়ে নিল। ওর চোখের ভেতরে প্রগাঢ় ঘৃণা। রাফসান শান্ত গলায় বলল। মেহনাজের মুখ বিকৃত হয়ে আসলো, ঠোঁট জোড়া খিচে গেল প্রচণ্ড রাগে। আপনি কেন এখানে এসেছেন? আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আপনার মতন মানুষের মুখ দেখাও পাপ। কথাগুলো ওর কর্ণে পৌঁছানো মাত্রই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। একটু থেমেই বলল। আমি আমি ভুল করেছি মেহনাজ। মেহনাজ তীব্র দৃষ্টিতে তাকালো। ভুল? আপনি একে ভুল বলছেন। যে মানুষ ভালোবাসার নামে হিংস্র হয়ে উঠতে পারে সে কখনো মানুষ হতে পারে না। রাফসান কিছু বলতে গিয়েও থেমে গেল। সত্যি সে জঘন্য মানুষ। নিজের ভালোবাসার মানুষটার শরীরে নিজেই তো আঘাত করেছে। আপনার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই, আছে শুধু তীব্র ঘৃণা। রাফসানের বুকটা ধসে গেল এক মুহূর্তে। এতটা ঘৃণ্য হয়ে গেছে। এক সময় তো এই মেয়েটাই ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো, এখন সেই মেয়েটার কাছেও সবচেয়ে বেশি ঘৃণার পাত্র হয়ে গেল। মুহূর্তের মধ্যে ওর অক্ষি যুগল জলে ভরে উঠল, যেন বাহিরে আছড়ে পড়বো ভাব। কিন্তু সে তো ছেলেদের অনেক কষ্ট পেলেও কাঁদতে নেই, তাহলে যে লোকে তাকে কাপুরুষ বলবে। রাফসান দ্রুত চোখের পানিটা আড়াল করে নিল। তার পরপর কয়েকটা ঢোক গিলল। রাফসান আলতো করে মেহনাজের হাতটা ধরল। মেহনাজ সঙ্গে সঙ্গে এক টান মেরে ওর হাতটা রাফসানের কাছ থেকে ছিনিয়ে নিল। চাপা কান্নায় গর্জে উঠে বলল সে। খবরদার, আপনার এই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না। আপনি একটা খুনি। আপনার এই হাতে তুহিনের রক্ত লেগে আছে। আমি আপনাকে কখনো ক্ষমা করব না রাফসান মির্জা। আপনি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। তুহিনের মতন একটা ভালো ছেলেকে আপনি শেষ করে দিয়েছেন। আপনি একটা খুনি খুনি খুনি। কথাটা বলে মেহনাজ ডুকরে কেঁদে উঠল। রাফসান নিস্তব্ধ মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর মনেই আজ বিশাল এক প্রশ্ন। ও কি জয়ী হলো, না আজ সে চূড়ান্তভাবে হেরে গেল? কারণ সে তার ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করেছে। এক নারীর ভালোবাসাকে এক নিমিষে ধ্বংস করেছে। সে কি আসলেই ভালোবাসতে জানে, নাকি শুধু ধ্বংসই জানে? রাফসান মেহনাজকে কিছু বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে মেহনাজ ওর হাতের স্যালাইন ক্যানোলাটা টেনে ধরল। আপনি যদি আর এক মুহূর্ত এই রুমে থাকেন তাহলে আমি এই মুহূর্তে ক্যানেলা ছিঁড়ে ফেলবো। আপনার চোখের সামনে নিজেকে শেষ করে দিব। শুধু কথা শোনা মাত্রই রাফসান আতকে চেঁচিয়ে উঠল। না না, তুমি এটা করো না। আমি আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। তুমি তোমার কোনো ক্ষতি করো না প্লিজ। কথাটা বলে রাফসান ওখান থেকে এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত সেই স্থান পরিত্যাগ করলো। মেহনাজের চোখের কার্নিশ বেয়ে
অঝরে নোনা পানি পড়ছে। কেন আমার জীবনটা এমন হলো? কি দোষ করেছিলাম আমি? কেন তুমি ওই দিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তাহলে তো আজ আমার জীবনটা এমন হতো না। রাফসান মির্জার মতন একটা হিংস্র লোক আমার জীবনে আসতে পারতো না। আমি তো একটু একটু করে এই ভিটা মেনে নেওয়ার চেষ্টা করছিলাম। ভেবেছিলাম মেয়েদের জীবনে তো একবারই বিয়ে হয়, জীবনটাকে না হয় আরেকটা বার গুছিয়ে দেখি কি হয়। কিন্তু রাফসান মির্জার মতন কারো জীবনে ঠাঁই পাওয়ার মতন যোগ্য না। আমার পক্ষে ওর মতন মানুষের জীবনে থাকা আর এক মুহূর্তের জন্য সম্ভব নয়। আজকের পর থেকে ওর আর আমার রাস্তা সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে। নিজেকে সারা জীবনের জন্য মুক্ত করে দেব এই হিংস্র বাহুডর থেকে। আর এটাই এখন আমার একমাত্র লক্ষ্য। মাহফুজুর রহমান সেন্ট্রাল মেমোরিয়াল হাসপাতালে অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। শাহানা বেগম মাটিতে বসে হাউমাউ করে কাঁদছে। আমার ছেলেটা কার কি এমন ক্ষতি করেছিল যে এইভাবে ওকে মারলো? আমি মা হয়ে তাকে অভিশাপ দিচ্ছি, তার কোনো দিনও ভালো হবে না। ওই পাষণ্ড যেভাবে আমার ছেলেটাকে কষ্ট দিয়েছে, তার থেকেও দ্বিগুণ বেশি কষ্ট ও পাবে। কথাটা বলতে বলতে উনি আবারও জোরে জোরে কেঁদে উঠলেন। মাহফুজুর রহমান স্ত্রীকে দুই পাশে জড়িয়ে ধরে উঠিয়ে চেয়ারে বসালেন। স্ত্রীর মাথাটা নিজের বুকে সাথে জড়িয়ে নিলেন। কেঁদো না শাহানা, আর কেঁদো না। এবার যে তোমার শরীর খারাপ করবে, আমি জীবনে কখনো কারো ক্ষতি করিনি। আমার বিশ্বাস আমার ছেলের কোনো ক্ষতি হবে না। দেখলে না কীভাবে হঠাৎ করে একটা মেয়ে এসে আমাদের ছেলেকে রক্ত দিতে এলো। ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। একটু নিজেকে শান্ত করো। আমার ছেলেটা অপারেশনের রুমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুমি আমাকে শান্ত হতে বলছো? ও ছাড়া যে আমার জীবনে আর কোনো অবলম্বন নেই। ওর কিছু হয়ে গেলে আমি কী নিয়ে বাঁচবো বলো? মাহফুজুর রহমান শাহানা বেগমকে কি বলে সান্ত্বনা দেবেন উনি নিজেই বুঝতে পারছেন না। কারণ যে বুকের ভেতরে ফেটে চৌচির হয়ে গেছে, সন্তানের রক্তাক্ত চেহারা একটা পিতার মনে যে কতটা কষ্ট দেয়, সেটা সে পিতা ছাড়া আর কেউই বোঝে না। তার স্ত্রীর মতো তারাও ইচ্ছে করছে এই জালিমটাকে অভিশাপ দিতে, কিন্তু কেন যেন পারছে না। যতবারই অভিশাপ দিতে চাইছে ততবারই যেন কোনো একটা অজানা টান তাকে আটকে দিচ্ছে। কিন্তু কেন আটকে দিচ্ছে সে তা নিজেও জানে না। হঠাৎ অপারেশন থিয়েটারে দরজা খোলার শব্দ এলো। শাহানা বেগম দ্রুত দৌড়ে ডাক্তারের কাছে গেল। আমার ছেলে কেমন আছে ডাক্তার সাহেব? তার মুরাদ চোখে চশমাটা খুলে নিল, কিছুটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সঠিক সময়ে রক্ত দেওয়া গেছে ঠিকই, কিন্তু সে এখনও পুরোপুরি সংখ্যামুক্ত নয়। ওকে এখনও মিনিমাম 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। ওর জন্য বেশি বেশি করে দোয়া করুন যাতে ও সুস্থ হতে পারে। কথাগুলো বলে ডক্টর মুরাদ সেখান থেকে চলে গেল। শাহানা বেগম তুহিন বলে চিৎকার দিয়ে উঠলেন। মাহফুজুর রহমান দ্রুত স্ত্রীকে তার বাহুবন্ধনে আবদ্ধ করলো। শাহানা স্বামীর পাঞ্জাবির কলার খামচে ধরে কেঁদে যাচ্ছে। মাহফুজুর রহমান ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে পিতা হাজার চেষ্টা করলেও কি আর সেই চেষ্টার বাদ মানতে চায়? উনি না চাইতেও অঝরে ওনার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। কিন্তু সেটা ওনার স্ত্রী দেখার আগে দ্রুত করে চোখ জোড়া মুছে নিলেন। কারণ এই মুহূর্তে ওনাকে শক্ত থাকতে হবে। কারণ এখন ওনাদের পাশে ওনারা দুইজন ছাড়া আর কেউ নেই। ওনার ভাগ্নিটা থাকলে হয়তো মামার এই দুর্দিনে নিজের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়তো। এই জন্যই হয়তো বা লোকে বলে কারো মনে কষ্ট দিতে নেই। ওনার স্ত্রী যেভাবে একটা এতিম মেয়ের মনের দিনের পর দিন কষ্ট দিয়েছে, হয়তোবা সেই কষ্টটাই তার বুকে তীব্র হয়ে ফিরে এসেছে। এটা হয়তো তার স্ত্রীর কর্মেরই ফল। এদিকে রাইসা কয়েক ঘন্টা ধরে রাফসানের ফোনে কল দিয়ে যাচ্ছে। ও কম করে হলেও রাফসানের ফোনে 500টার বেশি ফোন দিয়েছে, কিন্তু একটা কলও রাফসান রিসিভ করছে না। টেনশনে রাইসার ঘাম ছুটে যাচ্ছে, হাতে পায়ে আতঙ্কে ভূমিকম্প নামার অবস্থা। দিলরুবা বেগমের প্রেশার হাই হয়ে গেছে। রাইসা ওনাকে কোনো রকম প্রেশার হাই হয়ে গেছে।
রায়সা ওনাকে কোনো রকম একটা ওষুধ খাইয়ে দিয়ে আপাতত ঘুম পাড়িয়ে রেখেছে। রায়সার মাথা কাজ করছে না এই মুহূর্তে সে কি করবে। রায়সা আর উপায় না পেয়ে সে তার বাবাইকে অফিসের মাধ্যমে অনেক আগেই ফ্যাক্স করে এখানকার সমস্ত ব্যাপার জানিয়েছে। হয়তোবা কাল ভোরের মধ্যেই তার বাবাই ঢাকায় এসে পৌঁছাবে, কিন্তু এই কয়েক ঘন্টা সে কিভাবে তার মাকে সামলাবে সেটাই বুঝে উঠতে পারছে না। রাইসার প্রচণ্ড রকমের মাথা ঘুরছে। ওই একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে 2 ব্যাগ রক্ত দিয়ে বাড়িতে ফিরেছে। এর মধ্যে প্রচণ্ড টেনশন, সেই দুপুর থেকে এই পর্যন্ত না খাওয়া, তার উপর 2 ব্যাগ রক্ত দেওয়া, সব মিলিয়ে তার শরীরটা যেন আর সায় দিতে চাইছে না। রাইসা ওর মায়ের রুমে রাখা চেয়ারে গাটে এলিয়ে দিল। সঙ্গে সঙ্গে ওর শরীরটা একদম নিস্তেজ হয়ে গেল। চোখ দুটো আপনা আপনি লেগে এলো। মুহূর্তের মধ্যে পুরোপুরি তলিয়ে গেল ঘুমের রাজ্যে। রাফসানে চেয়ারের হাতের উপরে মাথা ভর দিয়ে বসে আছে। ওর মনে এক অস্থির ঝড় চলছে। চোখের কোণে জমে উঠেছে একরাশ বিষণ্ণতা। সেটা কোনো কিছু দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। মেহনাজের অবস্থা, তার চোখে যে অপার হতাশা ও ঘৃণা ছিল, তা যেন তাকে ভেতরে ভেতরে অগ্নিদগ্ধ করে চলেছে। আমি কি সত্যি এতটাই নিষ্ঠুর? নিজের মনেই ফিসফিস করে বলল সে। তার মনে পড়ে গেল মেহনাজ এক সময় একটা প্রাণবন্ত জীবন ছিল। হাসির ঝিলিক, চোখের গভীরে এক আপনার ভালোবাসা, সবাই যেন যে আজ নিজের হাতে নিভিয়ে দিয়েছে। একটা গাঢ় দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করলো রাফসান। হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে উঠল, যেন নিজের উপরে রাগ ঝাড়তে চাইছে। নিজের ভুলগুলোর ভেতরে সে যেন আর নিজেকে সহ্য করতে পারছে না। হাসপাতালের জানালা দিয়ে চাঁদের আলো রুমে ঢুকছিল, কিন্তু মেহনাজের চোখে সেই আলো ছিল না। তার চোখে শুধুই অন্ধকার, শুধুই নিঃসঙ্গতা। গভীর রাত, হাসপাতালের সমস্ত কোণে নীরবতা, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মেহরাজের চোখে ঘুম নেই। ঘরের বাতি একেবারে নিভে গেছে, কেবল অন্ধকার অবশিষ্ট আছে। মেহনাজের শরীর একদিকে ঘেঁষে পড়ে আছে, মাথাটা ভারী হয়ে গেছে, কিন্তু চোখে কোনো শান্তি নেই। তার হৃদয়ের মধ্যে রাফসানের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের ছবি ভেসে উঠেছে। সেই মুহূর্তগুলো কখনো ভালোবাসায় জড়ানো, আবার কখনো হিংস্রতায় পরিপূর্ণ। মেহনাজের মনের ভেতরে তোলপাড় চলছে, ওর অন্তরিক হতে ছাই হয়ে যাচ্ছে। রাফসানের মতো একটা মানসিক বিকারগ্রস্ত লোকের সাথে আর একটা দিনও থাকা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই যেভাবেই হোক রাফসান মির্জার হাত থেকে ওকে অনেক দূরে পালিয়ে যেতে হবে, যেখান থেকে রাফসান মির্জা ওকে আর কোনোদিনও খুঁজে পাবে না, যেখানে ও নতুন করে পরিচয় বাঁচাতে নতুনভাবে। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সকালের স্নিগ্ধ আলোক রশ্মি আকাশের সোনালি স্রোতের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে, যেন আকাশের আধারকে মৃদু হাতে আলিঙ্গন করে তুলে নিয়ে আসছে নতুন একদিনের শুভ সূচনা। বাতাসে মিষ্টি এক শীতলতা আর চিরন্তন প্রতীক্ষা যেন ফিরে আসছে জীবনের কোলে। সকাল হতেই আবার হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। রাতের দীর্ঘ ক্লান্তির ছাপ কাটিয়ে হাসপাতালের সকল কর্মীরা যার যার কর্মস্থানে যোগ দিয়েছে। নার্সেরা ওষুধের ট্রে হাতে রোগীর কেবিনে ঢুকছে, কেউ কেউ আবার চিকিৎসার হিসাব নিকাশ নিচ্ছে। যে যার মতো শান্তিপূর্ণভাবে নিজেদের কাজ করছে অকপটে। হঠাৎই এই শান্ত ও নিস্তরঙ্গের মধ্যে এক তীব্র ঝড়ের আভাস দিল 303 নম্বর কেবিনে। কেবিনটা মেহনাজের। প্রায় 1 ঘন্টা ধরে মেহনাজকে তার কেবিনে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর দায়িত্বে থাকা নার্স রানু হাসপাতালের আনাচে কানাচে, ছাদে, বাগানে, বেসমেন্টে, সকল জায়গায় মেহনাজকে খুঁজছে, কিন্তু খুঁজে পায়নি। ভয়ে রানুর হাত পা
অসাড় হয়ে আসছে। এই মুহূর্তে ও কী করবে ভেবে পাচ্ছে না। মাত্র 15 মিনিটের জন্য রানু কেবিনের বাইরে গিয়েছিল নাস্তা করতে। বাইরে থেকে কেবিনের সামনে আসতেই দেখতে পেল কেবিনের দরজা হাট করে খোলা। ও দ্রুত গতিতে কেবিনে ঢুকে গেল। মেহনাজ বেডে নেই। ও ভেবেছিল হয়তো ওপাশে ওয়াশরুমে গেছে, কিন্তু প্রায় 10-15 মিনিট অতিবাহিত হবার পরেও মেহনাজের কোনো সাড়া পেল না। রানু ধীর পায়ে ওয়াশরুমের দরজা থেকে এগিয়ে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দেখলো সেখানে মেহনাজ নেই। সঙ্গে সঙ্গে ওর বুকের কাঁপন ধরে গেল। সেই থেকেও 1 ঘন্টা যাবৎ মেহনাজকে সারা জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। এই কথা যদি রাফসান মির্জার কানে যায় তাহলে তার চাকরি তো যাবেই, সাথে প্রাণটাও যেতে পারে। কথাটা ভাবতেই আতঙ্কে রানুর গলা শুকিয়ে আসলো। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলল রানু। মাথায় হাত দিয়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ল। আতঙ্কিত কণ্ঠে হাঁক ছাড়ল। এখন কি কি হবে? কোথায় গেল মেয়েটা? এর মধ্যে মেহনাজকে চেক আপ করতে ডাক্তার আফসার কেবিনে ঢুকলো। তৎক্ষণাৎ ওনার চোখ জোড়া ছানাবড়া হয়ে গেল। বিছানার চাদর এলোমেলো, মাথার পাশে থাকা স্যালাইনের তারটা ঝুলছে, কিন্তু রুমের আশেপাশে কোথাও মেহনাজ নেই। বেডের ঠিক পাশেই মাথায় হাত নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে রানু। ডাক্তার আফসার দ্রুত বেগে রানুর দিকে এগিয়ে গেল। হড়বড় গতিতে প্রশ্ন ছুড়ল রানুর দিকে। কেবিনের এই অবস্থা কেন? তুমিই বা এইভাবে বসে আছো কেন? আর পেশেন্ট কোথায়? ডাক্তার আফসারকে দেখে রানুর ভয়ে যেমন ভিমড়ি খাওয়ার অবস্থা। রানু দ্রুত বেগে উঠে দাঁড়ালো, হড়বড় গলায় বলল। স্যার, পেশেন্টকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার আফসারের কপালে গভীর ভাঁজ পড়ল। চোখ দুটো রাগে দপদপ করে জ্বলে উঠল। কণ্ঠ থেকে আহরিত হলো ধমকের কুণ্ডলী। হোয়াট রাবিশ! একজন রোগী এভাবে উধাও হয়ে গেল আর তুমি কিছুই বুঝতে পারলে না? রানু ভয়ে মাথা নিচু করে ফেললো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল। স্যার, আমি আমি স্যার। রানুর পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই ডাক্তার আফসার গর্জে উঠল তীব্রভাবে। তোমার কি কোনো আইডিয়া আছে মিসেস মির্জাকে না পাওয়া গেলে কি হতে পারে? তুমি রাফসান মির্জাকে চেনো না? সে অনেক বড় এক রাজনৈতিক নেতা। এই হাসপাতাল বন্ধ করে দিত না তার 1 মিনিটও সময় লাগবে না। সাথে আমাদের লাইসেন্সও বাজেয়াপ্ত করতে পারে। আর সেই সাথে তোমাকেও জেলের ভাত খেতে হতে পারে। শেষের কথাটা শোনা মাত্রই রানুর অন্তরের আত্মা কেঁপে উঠল। ও শটান করে ডাক্তার আফসারের পায়ে পড়ে গেল। স্যার, আমাকে বাঁচান স্যার। আমার বাসায় ছোট ছোট দুটো বাচ্চা আছে। আমার স্বামী নেই। আমার ইনকামে আমার পরিবার চলে। আমি জেলে চলে গেলে আমার বাচ্চা দুটো মরে যাবে স্যার। অন্তত পক্ষে ওই নিষ্পাপ দুটো বাচ্চার কথা ভেবে আমাকে বাঁচান স্যার। ডাক্তার আফসার এই মুহূর্তে কি করবে বা কি বলবে ভেবে পাচ্ছে না। উনি দাঁত চিবিয়ে বলল। আমি নিজেই আছি এখন মহাবিপদে। তোমাকে কিভাবে বাঁচাবো? কথা বলে ডাক্তার আফসার অনেকটা জোরপূর্বক রানুর থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে চলে গেলেন। রানু ওখানেই বসে বিলাপ দিয়ে কাঁদতে শুরু করলো। এখন কি হবে আমার? আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চা দুটোকে কে দেখবে? ওদের যে আমি ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। কথাগুলো বলতে বলতে রানুর কান্নার বেগ আরও বেড়ে গেল। ওর সামান্য একটু ভুলের জন্য অনেক বড় এক বিপদ এসে হাজির হলো ওদের মাথার উপরে। ওর আরও একটু সতর্ক থাকা উচিত ছিল, তাহলে হয়তো ওদের কাউকে আজকের এই বিপদের সম্মুখীন হতে হতো না। না জানি ওর সাথে কি ঘটতে চলেছে। সেই অজানা আতঙ্কে ওর অন্তরিক্ষ জড়িয়ে এলো। ভয়ে চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। রানুর মাথার ভেতরে একের পর এক অন্ধকার শঙ্কা এসে ভিড় জমাচ্ছে। হাসপাতালে কর্তৃপক্ষ মেহনাজের মিসিং হওয়ার খবর চাপিয়ে রাখার চেষ্টা করলেও তা চাপিয়ে রাখতে পারলো না। আগুনের বেগে হু হু করে কথাটা ছড়িয়ে পড়লো পুরো হাসপাতালে। সবার মুখে একটাই কথা, বিশিষ্ট রাজনীতিবিদ রাফসান মির্জার স্ত্রী ডাক্তারদের গাফিলতির কারণে হাসপাতাল থেকে মিসিং হয়েছে। শুধু এই কথাটা এখনো পর্যন্ত রাফসানের কানে গিয়ে পৌঁছায়নি।
কারণ ও হাসপাতাল থেকে কিছুটা দূরে একটা কফি শপে বসে আছে। গতকাল থেকে এই পর্যন্ত না খাওয়া, রাতে এক বিন্দু পরিমাণও ঘুম হয়নি। অতিরিক্ত পরিমাণে টেনশন আর দৌড়ঝাঁপে শরীরটা ওর আর সায় দিতে চাইছে না। তাই কিছুটা ক্লান্তি দূর করার জন্য কফি শপে এসেছে। এক কাপ ব্ল্যাক কফি খেয়ে শরীরকে ক্লান্তিটাকে কিছুটা নিবারণ করার প্রয়াসে ওর হাতে ধরা একটা ব্ল্যাক কফির কাপ, চোখের কোণে গভীর ক্লান্তি আর মন জুড়ে একরাশ দ্বন্দ্ব, হতাশা। রাফসান কফির মুখে চমক দিতে যাবে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তড়িঘড়ি করে নোমান বলে উঠল, কথা স্যার, ম্যাডামকে হাসপাতালের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার কেবিন ফাঁকা। রাফসানের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই ওর শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। কি বললে? ওর কণ্ঠে এমন একটা তীব্রতা ছিল যে ফোনের ওপাশে থাকা নোমান প্রগাঢ়ভাবে কেঁপে উঠল। জি স্যার, কোথাও পাওয়া যাচ্ছে না। রাফসান মুহূর্তেই দাঁড়ালো। কফির কাপটা হাত থেকে পড়ে গেল। গরম কফি ছিটকে পড়লো, শাটে লাগলো, কিন্তু সে তা টেরই পেল না। ওর সারা শরীর তখন উত্তেজনায় থরথর করে কাঁপছে। ধম ধম করে শক্ত পায়ে আওয়াজ তুলে সে ছুটে গেল কেবিনের দিকে। রাগে গনগনে আওয়াজ যেন দপদপ করে জ্বলছে ওর চোখে। ওর শরীরে যেন রক্ত টকবক করছে। ওর ভিতর প্রতিহিংসা আর তীব্র ক্রোধ অতিবাহিত হচ্ছে। রাফসান হাসপাতালে ঢুকে সোজা ডাক্তার রাফসানের কেবিনের দিকে চলে গেল। তার পায়ের আওয়াজ যেন সমস্ত হাসপাতালকে এক মনে কাঁপিয়ে তুলছিল। রাফসান শক্ত হাতে কলার ধরে উল্টে ফেলল ডাক্তার আফসারকে। আমার স্ত্রী কোথায়? কি দায়িত্ব পালন করছিস তোরা? এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেল কিভাবে বল? রাফসানের কণ্ঠে ছিল এমন তীব্রতা যা পুরো হাসপাতালের ভেতরে প্রতিধ্বনিত হয়ে উঠেছে। ওর শরীরের শিরাগুলো ফুলে উঠেছে রাগে। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই ভয়ে গা সটকে পড়ল। ভয়ে ডাক্তার আফসানের শ্বাস আটকে আসছে। তার হাত পা অবশ হবার অবস্থা। ডাক্তার আফসার অনেক কষ্টে চাপা স্বরে আওড়ালো, স্যার, আমি কিছু যা ডাক্তার আফসার কথা শেষ করার আগেই রাফসান তাকে সপক্ষে ধাক্কা দিয়ে পেছনে ছুঁড়ে ফেলে দিল। ডাক্তার আফসার সাজরে দেওয়ালের সাথে ধাক্কা খেলো, ধপাস করে বসে পড়লো ফ্লোরে। রাফসান চারপাশের জিনিসপত্র ছুঁড়ে ফেললো, ভাঙতে শুরু করলো। কাঁচের গ্লাস, ফাইল, স্যালাইন স্ট্যান্ড সব কিছু একে একে মাটিতে ছুঁড়ে ফেলেছে। রাফসানের এই ক্রোধান্বিত রূপ দেখে হাসপাতালের সমস্ত কর্মীরা দূরে দাঁড়িয়ে কাঁপছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। ওর চোখে আগুন জ্বলছে, ওর শরীরের ভেতরে প্রতিহিংসা যা সারা হাসপাতাল ছাড়িয়ে পড়ছে। রাফসান রাগে একটা কাঁচের গ্লাস শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতের মুঠোয় চেপে ধরলো। গ্লাসটা মুহূর্তের মধ্যে ভেঙে গিয়ে ওর হাতের বিভিন্ন জায়গায় গেঁথে গেল। সঙ্গে সঙ্গেই ওর হাত দিয়ে গলগল করে রক্ত প্রবাহিত হতে শুরু করলো। রক্ত হাত দিয়ে গড়িয়ে টপ টপ করে ফ্লোরে পড়ছে। ওর দুইজন দেহরক্ষী ওর দিকে এগিয়ে আসতে পা বাড়ালো। তৎক্ষণাৎ রাফসান ওদেরকে আঙ্গুলের ইশারায় দূরে সরতে বলল। ওরা আর এক পাও আগানোর সাহস পেল না। হঠাৎ একটা হাত ওর কেটে যাওয়া রক্তাক্ত হাতটাকে চেপে ধরলো। তার কণ্ঠ থেকে আরোহিত হলো সরু আওয়াজ, এইসব পাগলামির মানে কি রাফসান? কণ্ঠটা ওর কানে পৌঁছালো মাত্রই ওর চল শক্ত হয়ে এলো। ওর রাগ বেড়ে গেল আরো কয়েক ধাপ। এক ঝটকায় তার কাছ থেকে সরিয়ে নিল নিজের হাত। চোখ মুখে নিচের দিকে তাকায় আশেপাশের দণ্ডায়মান ব্যক্তিটার দিকে। সঙ্গে সঙ্গে ওর চোখ ঘৃণার মেরিন ফুটে উঠল। কারণ এই ব্যক্তিটাকে রাফসান অসম্ভব রকমের ঘৃণা করে। ওর সামনে দণ্ডায়মান ব্যক্তিটা আর কেউ নয়, ওর বাবা আফতাব মির্জা। রাফসান ক্রুদ্ধ তার অনলে চেঁচিয়ে উঠল, আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? আপনার স্পর্শ তো দূরের কথা, আপনার ছায়াটাকেও আমি ঘৃণা করি, মিস্টার আফতাব পাটোয়ারি। রাফসানের কথা এগুলো তার শ্রবণ ইন্দ্রিয় মেনে নিতে পারলেও ওনার মন কিছুতেই মেনে নিতে পারছে না। আর সেই সাথে পাটোয়ারি পদবিটাও। এই পদবি কার সে আরো 10 বছর আগেই কবর দিয়ে দিয়েছে। নতুন করে এই পদবিটা তার মনে প্রবল ঝড়ের সঞ্চার করেছে। আফতাব মির্জা আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলেন সবাই জড়ো হয়ে ওনাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছেন। হয়তো সবাই ভাবছে বাবা ছেলের সম্পর্ক এমন কেন। হয়তো এও ভাবছে হঠাৎ মির্জা হঠাৎ পাটোয়ারি হলো কিভাবে।
আফতাব মির্জা উপরের দিকে তাকিয়ে এক তপ্ত নিঃশ্বাস ফেললেন। চোখ জোড়া বন্ধ করে কিয়ৎক্ষণের জন্য হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল একটা মৃত্যু পথযাত্রী ব্যক্তির মুখ, তার আর্তনাদ, তার আকুতি মিনতি। আফতাব মির্জা তার সাহায্য করতে পারলেন না। চোখ মেলে তাকালেন দ্রুত বেগে, সামনে তাকিয়ে দেখলেন সেখানে রাফসান নেই। উনি এইদিকে ওইদিকে হন্তদন্ত চোখ বোলালেন, কিন্তু রাফসানকে কোথাও দেখতে পেল না। আফতাব মির্জা গাঢ় স্বরে হাঁক ছাড়লেন, কিন্তু আশেপাশ থেকে কোনো সাড়া আসলো না। উনি বুঝতে পারলেন রাফসান এখানে আশেপাশে কোথাও নেই। ওনার অন্তরিক্ষে প্রচণ্ড ভীতিত্বের ঝড় হয়ে যাচ্ছে, অনুশোচনার তাণ্ডব চলছে তার মন গহীনে। আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোকে দেয়া কথা রাখতে পারছি না, সুন্দর করে গুছিয়ে রাখতে পারছি না তোর আমানতকে। আমি ওয়াদা বরখলাপকারী, আমি জঘন্যতম ব্যক্তি, আমি অধম অধম অধম। কথাগুলো বলতে বলতে উনি হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়ল। কেউ একজন ওনার কাঁধে হাত রেখে আলতো করে